ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। নমস্কার, আমি প্রিয়াঙ্গী। এই আগের দিন বলেছিলাম না আপনাদের সাবস্ক্রাইব করতে, করেননি? এবার তো করুন প্লিজ। আজ আপনাদের জন্য রয়েছে ব্রিটিশ স্বাধীন ভারতের বাস্তব জীবনের পুলিশ গোয়েন্দা প্রিয়নাথের গল্প। প্রিয়নাথ মুখোপাধ্যায় নিয়ে নতুন করে কিছু বলার দরকার পড়ে না, তাই সেসব নিয়ে বলে সময় নষ্টও করব না। শুনতে থাকুন আজকের গল্প, প্রিয়নাথ মুখোপাধ্যায় প্রণীত ছলনার অন্দরমহল। বন্ধ করুন চোখ, রোমাঞ্চ শুরু হোক। সালের 2রা মার্চ আমার হাতে একটা গ্রেপ্তারি পরোয়ানা এসে পড়ল। দেখলাম এলাহাবাদের ম্যাজিস্ট্রেট পাঠিয়েছেন। ফজলে রহমান নামে এক ব্যক্তির নামে ওয়ারেন্ট বের হয়েছে। সে একজন খুনের আসামি। প্রায় 1 বছর যাবৎ এই ওয়ারেন্ট বের হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে ধরা যায়নি। এমনকি তার সম্বন্ধে কোনো সন্ধানও কেউ দিতে পারেনি। তবে সম্প্রতি লোক মারফত এলাহাবাদ পুলিশ খবর পেয়েছে যে ফজলে রহমান এখন কলকাতায়। কিন্তু কলকাতার কোন জায়গায় এবং কি পরিচয়ে সে আছে তার সঠিক কোনো খবর এখনো পর্যন্ত তারা পায়নি। তাই আমরা যদি কোনোভাবে তার সন্ধান দিতে পারি সেই ভেবেই আমাদের কাছে এই ওয়ারেন্ট পাঠানো হয়েছে। যথারীতি ওই আসামির অনুসন্ধানের ভার আমার ওপরেই এসে পড়ল। তদন্ত কিভাবে শুরু করব ভাবছি, এই সময় একটা চিঠি এলো আমার হাতে। তাতে লেখা ছিল, প্রিয় প্রিয়নাথ, আশা করি ভালো আছো। তুমি তো এখন কলিকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একজন উচ্চপদস্থ অফিসার। তোমার কীর্তিকলাপ খবরের কাগজে পড়ে তোমার বন্ধু হিসেবে সত্যি গর্ব অনুভব করি। আজ তোমাকে একটি বিশেষ কারণে এই চিঠি লিখছি। আমার খুবই কাছের এক বন্ধু ইমামউদ্দিন সম্প্রতি এক রহস্যজনক ঘটনার সম্মুখীন হয়েছে। সে মেডিকেল কলেজে ডাক্তারি পড়ত। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মেডিকেল কলেজের নিয়ম অনুযায়ী সরকারি হাসপাতালের ডাক্তার হিসেবে নিযুক্ত হয়। বছর 2 হলো ইমামউদ্দিন ডাক্তারি করছে। এই 2 বছর সে শাহাবাদ জেলার একটি সরকারি হাসপাতালের প্রধান চিকিৎসকের পদে নিযুক্ত ছিল। 2 মাস হলো সে চাকরি ছেড়ে দিয়েছে। সেখান থেকে সে কলকাতায় এসে উঠেছে। শিকদার বাগানের ভেতর দিয়ে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানেই এখন বাস করছে। তার ইচ্ছে এখানে থেকেই স্বাধীনভাবে চিকিৎসা করার। এবার আসি ঘটনার কথায়। সে ঘটনা এতটাই গোলমেলে যে কেউ তো শুনে তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে ভাবতে পারে। এই কারণেই ইমামউদ্দিন নিজে পুলিশের কাছে যেতে ভয় পাচ্ছে। কিন্তু আমার মনে হয় এর মধ্যে ভয়ঙ্কর কোনো রহস্য আছে। তাই তোমার কাছে অনুরোধ, তুমি যদি একটু কষ্ট করে তার শিকদার বাগানের ঠিকানায় যাও এবং তাকে সাহায্য করো, তাহলে এই রহস্যের একটা কিনারা হতে পারে। এই চিঠির সঙ্গেই আর একটা চিঠি আছে, দেখো। সেটা ইমামউদ্দিনের উদ্দেশ্যে লেখা। ওই চিঠিটি তাকে দিলে সেই তোমাকে ঘটনার সম্পূর্ণ বিবরণ শোনাবে। আশা করি খুব শীঘ্রই রহস্যভেদ হবে। ভালো থেকো বন্ধু। তোমার চিঠির অপেক্ষায় রইলাম। ইতি, তোমার বন্ধু যোগেন্দ্র। যোগেন্দ্রর চিঠি পড়ে একবার সেখানে যাব বলেই ঠিক করলাম। এদিকে ফজলে রহমানের কেসটা নিয়ে সারা দিন কেটে গেল। তার খোঁজে চারিদিকে লোক পাঠালাম। তারপর অধীনস্থ কর্মচারীদের আরও কিছু নির্দেশ দিয়ে সন্ধে নাগাদ থানা থেকে বেরিয়ে পড়লাম। বাসায় পৌঁছে পোশাক পরিবর্তন করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বের হলাম। রাত 8টার কিছু পরে আমি শিকদার বাগানে ইমামউদ্দিন সাহেবের বাসায় গিয়ে হাজির হলাম। তিনি তখন বাড়িতেই ছিলেন। বেয়ারা গিয়ে খবর দেওয়া মাত্র তিনি বাইরে বেরিয়ে এলেন। আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি কি কারোর সঙ্গে দেখা করতে চান? আমার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। আমি ডাক্তার ইমামউদ্দিন সাহেবের সাথে দেখা করতে এসেছি। আপনি কি ইমামউদ্দিনকে চেনেন? না, তার সাথে আমার আলাপ পরিচয় নেই। আমি এর আগে কখনো ওকে দেখিও নি। আগে আমার নামই ইমামউদ্দিন। বলুন, আমার কাছে আপনি কি প্রয়োজনে এসেছেন?
ডাক্তার সাহেবের কথার উত্তর না দিয়ে আমি পকেট থেকে তারই উদ্দেশ্যে লেখা যোগেন্দ্রর চিঠিটা বের করে তার হাতে দিলাম। বাসার সামনেই রাস্তার ওপর একটা গ্যাস বাতি জ্বলছিল। সেই আলোতে তিনি চিঠিটা পড়লেন। তাতে লেখা ছিল, প্রিয় ইমামউদ্দিন, আমি তোমাকে আমার যে বন্ধুর কথা বলেছিলাম, লালবাজারের গোয়েন্দা বিভাগের বড় অফিসার প্রিয়নাথ মুখোপাধ্যায়, আজ তিনি তোমার কাছে এই চিঠি সহ যাচ্ছেন। তুমি তাকে সমস্ত ঘটনা খুলে বলো, কোনো সংকোচ করো না। আমার বিশ্বাস যে উনি সব শুনে এর ভেতরের আসল রহস্য অনায়াসেই বুঝতে পারবেন। তাহলেই আমাদের মনের সমস্ত ধাঁধা মিটে যাবে। ইতি, তোমার বন্ধু যোগেন্দ্র। চিঠি পড়া হলে ইমামউদ্দিন সাহেব আমাকে তার বৈঠকখানায় নিয়ে গেলেন। সেখানে আমরা দুজন বসলাম। বেয়ারা তামাক দিয়ে গেল। আমি জানালাম আমি ধূমপান করি না। বেয়ারা চলে গেলে ইমামউদ্দিন সাহেব বললেন, প্রিয়নাথ বাবু, আপনার কথা আমি যোগেন্দ্রর মুখে অনেকবার শুনেছি। এছাড়াও আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত ব্যস্ততার মধ্যেও এখানে এসেছেন। না না, এইভাবে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। যোগেন্দ্র আমার অনেক দিনের বন্ধু। ও যখন আমাকে এমন অনুরোধ করেছে তখন ঘটনাটার গুরুত্ব বুঝেই করেছে। তাই আপনি কোনো রকম সংকোচ করবেন না। আসলে আমি আপনাকে যা বলতে চলেছি তা বড়ই এক অদ্ভুত ঘটনা। এ ঘটনার কিছুই ঠিকঠাক করে আমি বুঝে উঠতে পারছি না। অনেক ভেবেও এর আদি অন্ত কিছুই আমার মাথায় ঠিক ঢুকছে না। আপনি সব কথা আমাকে খুলে বলুন। যতটা আপনি মনে করতে পারেন তা পরিষ্কার করে একে একে বলুন। দেখি সেগুলো শুনে আমি কিছু বুঝতে পারি কিনা। ডাক্তার সাহেব আমার প্রস্তাবে সম্মত হলেন। বেয়ারাকে ডেকে বললেন, আমরা যতক্ষণ এই ঘরে থাকবো ততক্ষণ পর্যন্ত আর কেউ যেন এই ঘরে না আসে বা আমাদের কথাবার্তা শুনতে না পায়, সেই দিকে তুই কিন্তু সতর্ক থাকিস, ঠিক আছে? বেয়ারা ঘাড় নেড়ে চলে গেল। তিনি তখন আমার আরো কাছে এসে বসলেন। তারপর বলতে আরম্ভ করলেন, এ প্রায় 1 মাস আগের ঘটনা। একদিন সন্ধ্যের পর আমি আমার এই বাড়িতে একা একা বসে খবরের কাগজ পড়ছি। ঠিক এমন সময় একটা ঘোড়ার গাড়ি এসে থামলো আমার বাড়ির দরজার সামনে। সেই ঘোড়ার গাড়ি থেকে একজন মুসলমান যুবক নেমে এলো। তারপর আমার বেয়ারাকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলো, ডাক্তার সাহেব বাড়িতে আছেন? সে বৈঠকখানার দিকে দেখাতেই সেই যুবক তাড়াতাড়ি ভেতরে ঢুকে এলো। আমি সামনেই বসেছিলাম। আমাকে দেখে এসে বলল, ডাক্তার সাহেব, আমার নাম হোসেন খাঁ। আমার ভগ্নিপতি গহর আলী খুবই অসুস্থ। আমার বোন তার অবস্থা দেখে কেঁদে কেটে একেবারে অস্থির হয়ে পড়েছে। আপনাকে এখনই একবারটি আমার সাথে যেতে হবে। আমি একেবারে গাড়ি সমিতি আপনার কাছে এসেছি। আপনি আর দেরি করবেন না, দয়া করে আমার সাথে চলুন। এখান থেকে আপনাকে খুব বেশি দূর যেতে হবে না। মানিকতলার কাছেই আমার বোনের বাড়ি। হোসেন খাঁ খুব ব্যস্তভাবে আমার সাথে কথা বলতে লাগলো এবার, আর যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে যাওয়ার জন্য পিড়াপিড়ি করতে লাগলো। ফলে আমি তাকে কোনো কথাই সেভাবে জিজ্ঞাসা করার সুযোগ পেলাম না। তাড়াতাড়ি তার গাড়িতে উঠে আমি তার সাথে মানিকতলায় গওহর আলীর বাড়িতে গেলাম। গওহর আলী মানিকতলার একজন নামজাদা লোক। তার বিষয় সম্পত্তির কথা আমি ঠিক জানি না, কিন্তু তার বাড়িটা খুব একটা ছোট নয়। সদর দরজা দিয়ে ঢুকে দেখি বাড়ির সামনের অংশটা 1 তলা। সেখানেই একটা বৈঠকখানা রয়েছে। অন্দরমহলের কোনো অংশ 2 তলা, আবার কোনো অংশ 3 তলা। তবে সবই জীর্ণ এবং বহু পুরনো বলেই মনে হয়। বাড়ির সংলগ্ন একটি বিশাল বড় পুরনো বাগান আছে। তাতে দেখলাম আম, লিচু, নারকেল প্রভৃতি অনেক গাছ। তবে তার বেশিরভাগই নানান রকম বন্য লতাপাতায় ঢেকে গেছে একেবারে। সেই বাগানের ভেতরে একটা ছোট্ট পুকুর আছে। তার প্রায় সমস্ত দিকই জঙ্গলে ছেয়ে গেছে। মাঝখানে একটা মাত্র খুব সরু রাস্তা যা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। সেখান দিয়েই সেই পুকুরে যাওয়া যায়। আসুন ডাক্তার সাহেব, ভেতরে আসুন। আমি হোসেন খাঁর পিছন পিছন সেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। তারপর সামনের চত্বর পেরিয়ে একটা পুরনো সিঁড়ি দিয়ে 2 তলায় উঠে এলাম আমি। 2 তলায় আসার পর হোসেন খাঁ আমাকে একটা ঘরে নিয়ে গেল। সেই ঘরে ঢুকে দেখলাম সেখানে খাটের ওপর 1 বছর 50-এর মানুষ শুয়ে আছেন, আর তার পাশে একজন মহিলা গলা পর্যন্ত ঘোমটা দিয়ে বসে বসে কাঁদছেন।
ডাক্তার সাহেব, ইনি আমার বোন, আর উনি আমার ভগ্নিপতি গহর আলী, এই বাড়ির মালিক। দেখুন না, একেবারে বিছানায় মিশে গেছেন। কোনোভাবে কোনো ওষুধ দিয়ে যদি ওর জীবন বাঁচাতে পারেন, একটু একটু দেখুন না। আমি সেই রোগীর কাছে গিয়ে বসলাম। তার গা থেকে জামা উঠিয়ে দেখলাম যে বহুদিনের ক্ষয় রোগে তার সমস্ত শরীর ধীরে ধীরে ক্ষয় হয়ে গেছে। বাঁচার আশা নেই বললেই চলে। তার অন্তিম সময় উপস্থিত হয়েছে এবার। কথা বলবারও ক্ষমতা নেই। মনে হয় 2-3 দিনের মধ্যেই ইহলোক ত্যাগ করতে পারেন। এমন অবস্থা দেখেও ডাক্তারের কর্তব্য অনুযায়ী আমি একটা ওষুধের ব্যবস্থা করে আমার ভিজিটের টাকা নিয়ে সেদিন রাত প্রায় 8:30টার সময় বাসায় ফিরে এলাম। আসবার সময় হোসেন খাঁ আমাকে খুব করে অনুরোধ করলো আমি যেন পরদিন আবার তাদের বাড়িতে যাই। অনিচ্ছা সত্ত্বেও আমি তার প্রস্তাবে সম্মত হলাম। পরদিন সকালে আবার সেই বাড়িতে গেলাম। আমি দেখলাম রোগীর অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এবার গওহর আলীর স্ত্রী কাঁদতে কাঁদতে আমাকে অনুরোধ করলেন, ডাক্তার সাহেব, আপনাকে কিন্তু একবারটি বিকেলে আসতেই হবে, দয়া করে না করবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বিকালে আবার আসবক্ষণ। এই বলে ভিজিটের টাকা নিয়ে আমি তখনকার মতো সেখান থেকে চলে এলাম। সন্ধ্যের পর রোগীকে দেখবার জন্য আমি আবার সেখানে গেলাম। হোসেন খাঁ বাড়ির সামনে রাস্তার ওপরেই দাঁড়িয়েছিল। সে আমাকে দেখা মাত্র থমথমে গলায় বলে উঠল, ডাক্তার সাহেব, আপনি এসেছেন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আসুন। বলে এসে বাড়ির মধ্যে প্রবেশ করল। আমিও তাকে অনুসরণ করলাম যথারীতি। ওপরে গিয়ে দেখি রোগী বিছানার ওপরই শুয়ে আছেন। একটি চাদর তার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। তার স্ত্রী তার পাশেই বসে আছেন। তিনি জানালেন, উনি একটু আগে ঘুমিয়েছেন। আমি রোগীর পাশে গিয়ে দাঁড়ালাম। এবার তার মাথা থেকে আস্তে আস্তে চাদরটা সরালাম, কিন্তু যা দেখলাম তার চোখ খোলা, কিন্তু কোনো স্পন্দন নেই, শ্বাস প্রশ্বাস বন্ধ। বুঝলাম আমার রোগী এই নিদ্রা সামান্য নয়, তিনি মহানিদ্রায় আচ্ছন্ন হয়েছেন। এই রোগের নিদারুণ যন্ত্রণা থেকে নিষ্কৃতি লাভ করেছেন তিনি। এমন অবস্থা দেখে আমার খুবই দুঃখ হলো। মুখ দিয়ে ভালো মন্দ কোনো কথাই তখন বের হলো না। হোসেন খাঁ আমার কাছেই দাঁড়িয়েছিল। সে আমার মুখ ও রোগীর অবস্থা দেখে সবই বুঝতে পারল এবং উচ্চস্বরে কাঁদতে আরম্ভ করল সে। ভাইজান, এ কি হলো ভাইন? হোসেন খাঁর কান্নার আওয়াজ শুনে সেই ঘোমটা দেওয়া স্ত্রীলোকটিও এবারে কেঁদে উঠলেন। কেবল কান্না নয়, তিনি সেখানে শুয়ে পড়ে কপালে করাঘাত করতে করতে একেবারে অস্থির হয়ে উঠলেন। হোসেন খাঁর অবস্থাও তেমন হতে লাগলো। আমি রোগী দেখতে গিয়ে যে কেমন বিপদে পড়লাম তা আপনি একবার বুঝে দেখুন। সেই বাড়িতে অন্য আর কাউকে দেখতে পেলাম না, কেবল সেই স্ত্রীলোক আর পুরুষের মধ্যে ওই হোসেন খাঁ। এরা দুজনেই গওহরের শোকে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। এদের সান্ত্বনা দেয় এমন একটা লোকও সেখানে তখন নেই। আপনি যে তার আগে 2বার সেখানে গিয়েছিলেন, তখনও আর কাউকে সে বাড়িতে দেখেননি? প্রথম দিন আমি যখন সেখানে গিয়েছিলাম সেই সময় নিচের ঘরে একজন চাকরানিকে দেখেছিলাম, কিন্তু সেদিন তাকেও দেখতে পাইনি। কোনো বাড়িতে কেউ মারা গেলে পাড়ার প্রায় সব লোক সেখানে চলে আসে, সেটাই আমাদের দেশের রীতি। কিন্তু সেদিন এই নিয়মেরও ব্যতিক্রম দেখলাম। পাড়ার কেউই সেখানে এলো না। কেন এলো না তা ঠিক ভালো করে বুঝতে পারলাম না। একবার ভাবলাম কারোর সাথে হয়তো এদের তেমন সদ্ভাব নেই, তাই কেউ এদের বাড়িতে আসছে না। আবার ভাবলাম হয়তো এখানে যে এমন ঘটনা ঘটেছে তা কেউ জানেই না। যাই হোক, বাধ্য হয়ে আমি সেখানে অপেক্ষা করতে লাগলাম এবং তাদের শান্ত করার যথারীতি যতটা পারলাম চেষ্টা করতে লাগলাম আমি। আচ্ছা, তারপর? এভাবেই প্রায় রাত 8টা বেজে গেল। এবার যেন তারা লোকজন ডেকে মৃতদেহ সৎকার করার ব্যবস্থা করে সেই কথা তাদের বোঝাতে লাগলাম। ধীরে ধীরে তারা আমার কথাগুলো বোধহয় বুঝল, কারণ যে ঘরে মৃতদেহ ছিল সেই ঘরের দরজাটা ভালো করে বন্ধ করে আমার সঙ্গে ওরা নিচে নেমে এলো। মৃতদেহের কাছে কেউ থাকলো না, কেবল একটা প্রদীপ সেখানে জ্বলতে লাগলো। আমরা যখন নিচে এলাম সেই সময় দেখলাম একটা পালকি এসে বাড়ির ভেতরে চত্বরে দাঁড়ালো। পালকি থেকে বছর 15-16 একটি মেয়ে বের হয়ে বাহকদের কিছু টাকা দিল। তারা পালকি নিয়ে পরে চলে গেল সেখান থেকে।
আমরা যেখানে দাঁড়িয়েছিলাম মেয়েটি সেখানে এসে আমাদের সামনে এবার দাঁড়ালো। তাকে দেখা মাত্র হোসেন খা ও তার বোন আবারও কেঁদে উঠল। কি হয়েছে? তোমরা কাঁদছো কেন? আমার আব্বাজান কোথায়? তোমার আব্বা জান কি আর এখনো বেঁচে আছেন যে বলবো তিনি কোথায়? তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। ওই ঘরে শুধুমাত্র তার দেহটা পড়ে আছে। সে কি? আব্বাজান! হোসেন খাঁর কথায় মেয়েটি খুবই অস্থির হয়ে উঠল আর তার আব্বার মৃতদেহ দেখবার জন্য সেই দিকে ছুটল সে। কিন্তু হোসেন খাঁ তার পথ আটকে বলল, না কুলসাম, তুমি এখন তোমার আব্বার মৃতদেহ দেখতে পাবে না। এখন সেই দৃশ্য দেখলে তুমি জ্ঞান হারিয়ে ফেলবে। তারপর যদি তোমার অবস্থাও তোমার আব্বার মতো হয়, তার চেয়ে তুমি আগে একটু শান্ত হও, তারপরে তোমার আব্বার মৃতদেহ দেখো। হোসেন খাঁর কথা যুক্তিসঙ্গত মনে করে আমিও তার প্রস্তাবে মত দিই। মেয়েটি তখন সেখানে বসেই কাঁদতে থাকে। হ্যাঁ, সেই ভালো। আগে তুমি বরঞ্চ একটু শান্ত হও, তারপরে না হয় ওই ঘরে যেও। আব্বাজান! আব্বাজান! আমি আরও 1 ঘন্টা সেখানে ছিলাম। তারপর তাদের কিছুটা সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে আসি আমি। সেই রাতে আমি নিজের বাসায় তো ফিরে এলাম, কিন্তু সমস্ত রাত খুবই মানসিক অশান্তিতে কাটল। মৃতদেহের মুখটা আমার বারবার মনে পড়ছিল। তার সেই খোলা চোখ দুটো আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছিলাম। আবার মাঝে মাঝে ওই কুলসমের পদ্মকুড়ির মতো মুখটাও চোখের সামনে ভেসে উঠছিল আমার। মনে হচ্ছিল তার সেই টানা টানা চোখ দুটো থেকে যেন অবিরাম কান্নার স্রোত বের হচ্ছে। আর মেয়েটির মুখ থেকে শুরু করে গোটা শরীর যেন সেই জলে ভিজে যাচ্ছে। তার সে এলোমেলো চুল, ভ্রমরের মতো কালো ভুরু, তার টানা টানা করুণ চোখের দৃষ্টি যেন কারোর কাছে আশ্রয় ভিক্ষা করছে। তার নাকের দুপাশে গাল দুটো লাল হয়ে উঠেছে। মেয়েটার দোকানে দুল আর বাঁ হাতে একটা আঙুল, একটা আংটি ছাড়া আর কোনো অলংকার ছিল না। তার পোশাকও তেমন পরিপাটি নয়, তবুও তার স্বাভাবিক সৌন্দর্য এমনই যে তাকে খুবই সুন্দরী বলে মনে হতে লাগলো আমার। মনে হলো যেন সেই সুন্দরী ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমার কাছে এসে যেন চোখের জলে আমার পা ভিজিয়ে দিয়ে আকুল স্বরে কেঁদে চলেছে সে। দেখলাম তার নারী সুলভ লজ্জা ত্যাগ করে সে যেন আমার কাছে তার মনের দরজা খুলে দিয়েছে। সে অকপটে তার মনের কথা বলে চলেছে আমাকে। এই রকম নানা কল্পনা করতে করতে আমি উঠে বাইরের ঘরে এসে বসলাম। বেয়ারা তামাক দিয়ে গেল। আমি সেখানে বসে সেই জাগ্রত অবস্থাতেই স্বপ্ন দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে ধূমপান করতে লাগলাম আমি। সারা রাত ওখানেই ওভাবে বসেই কেটে গেল আমার। পরদিন সকাল 6টার সময় একটা পালকি এসে আমার দরজায় দাঁড়ালো। তার পিছনে একজন মধ্যবয়স্ক স্ত্রীলোক। সেই স্ত্রীলোকটি আমার ঘরে ঢুকে আমাকে দেখতে পেয়ে বলে উঠল, ডাক্তার সাহেব, আমি একটা বিশেষ প্রয়োজনে আপনার এখানে এসেছি। যদি অনুগ্রহ করে আপনি আমার কয়েকটা কথা শোনেন, তাহলে আমি এখানে আসার কারণটা আপনাকে বুঝিয়ে বলতে পারি। তুমি যে প্রয়োজনে আমার কাছে এসেছো তা নির্দ্বিধায় বলতে পারো। তোমার কি কোনো অসুখ হয়েছে? না ডাক্তার সাহেব, আমি অসুস্থ নই। তাহলে কি তোমার বাড়ির কারোর কিছু হয়েছে নাকি? না না, আমার বাড়িতেও কারোর কোনো অসুখ হয়নি। আমি ঠিক আমার নিজের প্রয়োজনে এখানে আসিনি। ওই পালকির মধ্যে একজন ভদ্র মহিলা আছেন, তিনি আপনার সঙ্গে দেখা করবার জন্য এসেছেন। যদি অনুমতি দেন তো আমি তাকে আপনার কাছে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও নিয়ে আসোখন। তখন সে পালকির ভেতর থেকে একজন মহিলাকে ডেকে নিয়ে আমার কাছে এলো। দেখলাম একটা মোটা কাপড়ে পালকির সেই মহিলাটির আপাদমস্তক ঢাকা। তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। এবার আমি কি বলবো কিছুই ভেবে স্থির করতে পারলাম না। তিনিও প্রথমে কোনো কথা বললেন না। আমার সামনে যেন ছবির পুতুলের মতো দাঁড়িয়ে রইলেন। মনে হলো যেন তিনি নীরবে কেঁদে চলেছেন এবং খুব চেষ্টা করেও তার সেই কান্নার আওয়াজকে চাপা দিতে পারছেন না। তার এমন অবস্থা দেখে আমি বললাম,
আহা, আপনার কোনো ভয় নেই। আপনি অকপটে আপনার সমস্যার কথা আমাকে বলতে পারেন। আমার পক্ষে যতদূর সম্ভব হবে আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করব। আমার কথা শুনে সেই মহিলাটি উচ্চস্বরে কেঁদে উঠলেন। সেই সময় তার মুখের কাপড় সরে গেল। তিনি আমার পা জড়িয়ে ধরে বললেন, এই জগতে আমার নিজের বলতে আর কেউ নেই, আপনি আমাকে রক্ষা করুন। তখনই আমি তাকে চিনতে পারলাম। এ যে আমার দেখা সেই গওহর আলীর মেয়ে কুলসাম, যে কোমল মূর্তি ছায়া সমস্ত রাত আমার মনের আয়নায় প্রতিফলিত হয়ে আমার ঘুম কেড়ে নিয়েছে। সেই অপরূপ রূপবতী নারী আমার পা ধরে কাতরভাবে কেঁদে চলেছে আমার সামনে। তখন ভাবলাম তার হাত থেকে আমার পা দুটো ছাড়িয়ে নি, তার হাত স্পর্শ করে নিজের হাত দুটোকে পবিত্র করে তুলি। মনে করলাম যে মেয়ের রূপে আমি মুগ্ধ হয়েছি, তার হাতের এক ফোঁটা কোমল স্পর্শে আমার ইহজন্ম সার্থক করি। অন্ধ যেমন হাত দিয়ে স্পর্শ করে ফুলের অতুলনীয় শোভা অনুভব করে, ঠিক তেমনি আমি আমার হাতটা বাড়ালাম। অমনি কে যেন আমার ভেতর থেকে আমাকে বলে উঠল, মূর্খ, কি করছো? কার হাত স্পর্শ করতে চাও তুমি? বিপদগ্রস্ত নারীর হাত স্পর্শ করে নিজের ধর্মের অবমাননা করছো তুমি। সাবধান, এই রূপের আগুনে ছাপ দিও না, এতে কিন্তু তোমার সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সাবধান হও। আমি তখন সেই মেয়েটিকে যতটা সম্ভব মিষ্টি কথায় বুঝিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগলাম। কিন্তু আমি যতই তাকে বোঝাতে লাগলাম, যতই তাকে ভালো ভালো কথা বলতে লাগলাম, দেখলাম তার শোকের বেগ ততই যেন বেড়ে চলেছে। ততই সে অস্থির হয়ে কাঁদতে লাগলো। কি জন্য সে আমার কাছে এসেছে তা জানবার জন্য তাকে অনেক কথা জিজ্ঞাসা করলাম। প্রায় 1 ঘন্টা পর দেখলাম সে একটু শান্ত হয়েছে। তারপর অনেক কষ্টে কুলসাম তার কান্নার বেগ সংবরণ করে যা বলবার জন্য সে আমার কাছে এসেছিল তা বলতে আরম্ভ করলো। তার কথা আমি যতই শুনতে লাগলাম ততই আমি বিস্মিত হতে লাগলাম, কিন্তু তার সব কথা আমি বিশ্বাস করতে পারলাম না। কথা শুরু করার আগে তার সঙ্গে যে মহিলা এসেছিল তাকে কুলসাম বাইরে অপেক্ষা করতে বলল। সে বাইরে গেলে কুলসাম বলে, ডাক্তার সাহেব, আমি জানি আমি আপনার পরিচিত বা আত্মীয় নই, কিন্তু আপনাকে আমার দয়ালু মানুষ বলেই মনে হয়েছে। আমি খুবই বিপদে পড়ে এমন অসহায় অবস্থায় আপনার সাহায্য প্রার্থী হয়ে এসেছি। আজ আজ আমি মেয়ে হয়েও লজ্জার মাথাকে একজন অপরিচিত ব্যক্তির কাছে কেন আসতে বাধ্য হয়েছি তা শুনে আপনি দয়া করে সমাধানের চেষ্টা করুন। আপনার কাছে আমি শুধু এইটুকুই ভিক্ষে চাইছি। আপনি যতদূর শুনেছেন তাতে মনে হয় আপনি জানেন যে এই অভাগী গওহর আলীর একমাত্র মেয়ে, যে ঘোমটা দেওয়া মহিলাকে আপনি স্বচক্ষে দেখে এসেছিলেন, হোসেন খান, যাকে আমার আব্বার স্ত্রী বলে পরিচয় দিয়েছিল, তিনি আদপেই তার বিবাহিতা স্ত্রী কিনা তা আমি জানি না। কিন্তু আমার আম্মি তিনি নন। প্রায় 10 বছর হলো আমার আম্মি মারা গেছেন। আমার বৃদ্ধ আব্বা তো তখন থেকে একাই আমাকে লালন পালন করে আসছেন। কিন্তু হঠাৎ 1 মাস আগে একদিন দেখলাম তিনি কোত্থেকে হোসেন খাঁর ওই মহিলাটিকে আমাদের বাড়িতে এনে রাখলেন। ক্রমে আমি জানতে পারলাম যে বুড়ো বয়সে আব্বার আবার অধঃপতন হয়েছে। তিনি সেই সুন্দরীকে ভালোবাসতে আরম্ভ করেছেন আর তাকে বিয়ে করার কথাও ভাবছেন। একদিন কথায় কথায় উনি নিজের মনের ভাব আমার কাছে প্রকাশ করেন। তা শুনে আমরা আপাত মস্তক জ্বলে যায়। আব্বার প্রস্তাবে আমি খুবই দুঃখিত হয়েছিলাম। ফলে আমি কিছুটা খারাপভাবেই আব্বাকে যা তা কথা শোনাই। আমার কথা অসহ্য হওয়াতে তিনি আমায় খুব অপমান করেন এবং বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। এতদিন পর্যন্ত যে আব্বা আমাকে বড় করেছেন, যার স্নেহে যত্নে আমি বড় হয়েছি, তার এমন ব্যবহারে আমার মনে খুব আঘাত লাগে। মালিকা সুলভ রাগের বশবর্তী হয়ে ভালো মন্দ কিচ্ছু বিচার না করে অভিমান করে আমি আমার আব্বার বাড়ি ত্যাগ করি। তখন বাড়িতে 4-5 জন চাকরানি ছিল। তাদের একজনকে দিয়ে একটি পালকি ডেকে আনাই এবং তারই সঙ্গে আমি বাড়ি থেকে তখনই বেরিয়ে যাই। খিদিরপুরে আমার
আব্বার এক বোন ছিলেন। আমি তার কাছে গিয়েই উঠি। জানি না আল্লাহ আমার অদৃষ্টে কি লিখেছেন, আমাকে আর কত কষ্ট সহ্য করতে হবে। আমি আমার ফুপুর কাছে যাওয়ার কয়েকদিন পরেই আমার সেই বৃদ্ধা ফুপু বোধহয় আমার অদৃষ্টে তো সেই মারা গেলেন। সেই বৃদ্ধার আর কেউ ছিল না, ফলে পাড়া প্রতিবেশী মিলেই তার সৎকার করলেন। চিঠি দিয়ে আব্বাকে এই খবর জানানো হলো, কিন্তু সেখানে আসা তো দূরে থাক, চিঠির কোনো উত্তর পর্যন্ত তিনি দিলেন না। আমার অমন স্নেহশীল আব্বার কোনো খবর না পেয়ে আমার মন খুব অস্থির হয়ে উঠল। তাছাড়া সেখানে আর কার কাছেই বা আমি থাকতাম। এই ভেবে একটা পালকি নিয়ে আবার নিজের বাড়িতে ফিরে এলাম। ফিরে এসে আব্বার এই অবস্থার কথা শুনলাম। আব্বার শোকে আমার যে অবস্থা হয়েছিল তা তো আপনি সচক্ষেই দেখেছেন। বলুন, আমি আমার আব্বাকে একবার শেষ দেখা দেখতে চাইলাম, কিন্তু কেউ আমার কথা শুনলো না। আমার দুঃখে কেউ কর্ণপাতও করলো না। মিথ্যে ছলনা করে ওরা আমাকে বঞ্চিত করলো। আপনিও ওদের কৌশল ধরতে না পেরে ওদের মতেই মত দিলেন। আর এই হতভাগী নিচের ঘরে পড়ে পড়ে কাঁদতে লাগলো। এই কথা বলতে বলতে কান্নায় কুলসামের গলা বুজে এলো। সে আর বলতে পারল না। চোখের জলে তার গাল ভিজে যেতে লাগলো। প্রায় মিনিট 15 পর আবার একটু সংযত হয়ে সে পুনরায় বলতে আরম্ভ করল। সেই ঘরে শুয়ে কাঁদতে কাঁদতে একসময় আবার ঘুম এসে যায়। সেই সময় কোনো মানুষের অস্ফুট কাতর গলার স্বর আমার কানে আসে। মনে হয় গলার স্বরটা যেন আমার আব্বার। আমি চমকে উঠে বসি, ভাবি আমি বোধহয় স্বপ্নে এই কণ্ঠস্বর শুনেছি। তাই চোখ মুছে মনোযোগ দিয়ে আবার শোনার চেষ্টা করি, কিন্তু তখনও আমার কানে সেই শব্দ আসছিল। আবার কাতর চিৎকার শুনে আমি বুঝলাম আমি এখন আর ঘুমন্ত নয়, জেগে স্বপ্নও দেখছি না। তখন আমার মনে সাহস হলো। ভাবলাম আমার যা হবার হবে, আমি আর কারোর কথা শুনবো না। তৎক্ষণাৎ আমার মৃত আব্বার শরীর দেখবো ভেবে ঘরের বাইরে আসলাম, কিন্তু কাউকে সেখানে দেখতে পেলাম না। তখন সাহসে ভর করে আস্তে আস্তে উপরের ঘরে গেলাম, যে ঘরে আমার আব্বা শুতেন। সেই ঘরে ঢুকতে গিয়ে দেখি দরজার তালা দেওয়া। বারান্দার কাছে সেই ঘরের আরো একটা দরজা ছিল। সেই দরজার কাছে গিয়ে দেখলাম সেটাও বন্ধ, কিন্তু ভেতর দিক দিয়ে সেই দরজার অবস্থা খুবই জীর্ণ ছিল। কপাটের মাঝখানে সামান্য একটু ফাঁক ছিল। তার মধ্য দিয়ে আঙুল ঢুকিয়ে আমি কোনো মতে খিল খুলে ঘরের মধ্যে প্রবেশ করলাম। দেখলাম আমার আব্বা যে খাটে শুতেন তার উপর আপাত মস্তক কাপড়ে ঢাকা কে যেন শুয়ে আছে। আমি ভাবলাম এটাই নিশ্চয়ই আমার আব্বার মৃতদেহ। সেই সময় অধীর না হয়ে শান্তভাবে শেষবারের মতো একবার আব্বার মুখ দেখার ইচ্ছে আমি এগিয়ে গেলাম। ঘরে একটা মাত্র প্রদীপ অল্প অল্প জ্বলছিল। বাঁ হাতে সেই প্রদীপ নিয়ে আমি বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম। তার মাথার কাছে দাঁড়িয়ে কাপড়টা আস্তে আস্তে ডান হাতে উঠালাম, কিন্তু কি দেখলাম জানেন? দেখলাম সেটা একটা বৃদ্ধ মানুষের মৃতদেহ ঠিকই, কিন্তু ইনি কি আমার আব্বা? মনে কেমন যেন সন্দেহ হলো। আমি ভালো করে দেখলাম, আমার কোথাও ভুল হচ্ছে ভেবে চোখ মুছলাম। তারপর আবার দেখলাম, কিন্তু যতবারই দেখলাম ততবারই মনে হলো এটা আমার আব্বার দেহ নয়, অন্য কারোর দেহ। তখন শোকে সন্দেহে খুবই অধীর হয়ে পড়েছি বলে বোধহয় চিনতে পারছি না। এই ভেবে পুনরায় মন স্থির করে প্রদীপের আলো আরেকটু উজ্জ্বল করে আবারও দেখলাম, কিন্তু ওটা আমার আব্বার দেহ।
এই কথা মনকে কিছুতেই বোঝাতে পারলাম না। তখন নিরুপায় হয়ে কোনো রকম গোলযোগ না করাই স্থির বলে মনে করলাম। মনে ভয় হলো, কারণ বাড়ি ছেড়ে যাওয়ার সময় যেসব দাসদাসী আমাদের বাড়িতে কাজ করতো তাদের মধ্যে এখন একজনও নেই। একজন অপরিচিত পুরুষ এবং এক অপরিচিত স্ত্রীলোক এখন এই বাড়ির সর্বে সর্বা। তারা যে কে, কোত্থেকে এসেছে, কেমন চরিত্রের লোক, তার বিন্দু বিসর্গ আমি জানি না। তখন গোলযোগ করলে ভালোর থেকে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি, এই কথা মনে করে এই ঘটনার কথা যাতে কেউ না বুঝতে পারে, তাই সে মৃতদেহ আবার আগের মতো ঢাকা দিয়ে প্রদীপটা যথাস্থানে রেখে দরজা বন্ধ করে আস্তে আস্তে নিচতলায় নেমে এলাম। তারপর যে ঘরে আগে শুয়েছিলাম সেখানে গিয়েই আবার শুয়ে পড়লাম। সেই অপরিচিত মহিলা এবং লোকটা তখন যে কোথায় তা কিছু বুঝতে পারলাম না। আব্বার গলার শব্দ যদি আবার শুনতে পাই এই ভেবে চুপ করে রইলাম, কিন্তু আর সেই শব্দ শুনতে পেলাম না। প্রায় 1 ঘন্টা পরে সেই মহিলা আমার ঘরে এলো। দেখলো আমি যেখানে শুয়েছিলাম সেখানেই শুয়ে আছি। আমি যে সব ঘটনা নিজের চোখে দেখে এসেছি তা তাকে বললাম না, বরং আগের মতোই আমার আব্বার মৃতদেহ দেখবার জন্য ব্যাকুলতা প্রকাশ করতে লাগলাম। সে তখন বলল, আচ্ছা, আজ রাতটুকু অপেক্ষা করো, কাল সকালে দেখাবো। এই বলে সে আমার কাছে বসে আমাকে অনেক রকম বোঝাতে লাগলো। আমি সেখানে শুয়ে শুয়ে কাঁদতে লাগলাম। এইভাবে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম সকাল হয়ে গেছে, তবে সেই মহিলাকে সেখানে দেখতে পেলাম না। আমি বাড়ির বাইরে এলাম, দেখলাম আমাদের বাড়ির পুরনো একজন দাসী তখন সেখান দিয়ে যাচ্ছিল। আমি আবার মৃত্যুর সংবাদ তাকে দিতে সেও কেঁদে ফেললো, বলল, তাহলে সেই জন্যই কাল ইমামউদ্দিন ডাক্তার এখানে এসেছিলেন? সে আপনাকে চিনত। এই সময় আমাকে পরামর্শ দেওয়ার মতন আর কেউ নেই। এই ভেবে আমি তাকে সঙ্গে নিয়ে এই বিপদের সময় আপনার এখানে এসেছি। এখন আপনি যা ভালো বিবেচনা করেন তাই করুন। এই বিপদে আপনি ছাড়া আমার অন্য আর কোনো আশ্রয় নেই। ওরা এখনো পর্যন্ত আমার আব্বার মৃতদেহ আমায় দেখতে দেয়নি। এই বলে কুলসুম কান্নায় ভেঙে পড়ল। তা দেখে আমিও খুব বিচলিত হয়ে পড়লাম। তার প্রায় সমস্ত কথাই আমার বিশ্বাস হলো, কিন্তু সেই মৃতদেহ যে তার আব্বা গওহর আলীর নয় এ কথা আমি কোনো মতে বিশ্বাস করতে পারলাম না। তাকে বললাম, কুলসুম শোনো, তুমি তোমার আব্বার শোকে খুবই অস্থির হয়ে পড়েছ। তোমার মনের মধ্যে যে কি চলছে তাও আমি বেশ বুঝতে পারছি, আর দেখতে পাচ্ছি যে তুমি খুবই বিপদে পড়েছ। কিন্তু সেই মৃতদেহ যে তোমার আব্বার দেহ নয় এ কথা আমি কোনো মতে বিশ্বাস করতে পারছি না। তুমি ছোট, অল্প বয়সে মাকে হারিয়েছ, তখন মৃত্যু শোক কেমন হয় তা তুমি বুঝতে পারোনি। এখন একটু বড় হয়েছ, শোক দুঃখ কাকে বলে তা বুঝতে পারছো বলেই আব্বার শোকে এত অধীর হয়ে পড়েছ তুমি। হোসেনও তার বোন তোমার এই অবস্থা বুঝতে পেরেই তোমাকে হঠাৎ করে তোমার আব্বার মৃতদেহের কাছে নিয়ে যায়নি। আমার বিশ্বাস যে তোমার অবস্থা দেখে তারা খুবই ভয় পেয়ে গিয়েছিল। ভেবেছিল হঠাৎ করে আব্বার মৃতদেহ দেখে তুমি যদি নিজেকে সামলাতে না পারো, আর যদি তোমার ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে কি হবে, সেই ভেবেই তারা তোমাকে তখন বাধা দিয়েছিল বলেই আমার বিশ্বাস। দেখো কুলসুম, বর্ষাকালে ভরা নদীর বাঁধ ভেঙে গেলে যেমন জলরাশি প্রবল বেগে ধেয়ে আসে, কিন্তু একবার ভেবে দেখো যদি সেখানে বাধা না থাকতো তাহলে নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গেই সেই খোলা পথ দিয়ে জল বেরিয়ে যেত। তাতে জলের বেগ কিছুটা হলেও কিন্তু কম হতো। আমার মনে হয় তুমি নিজেকে একটু সামলে নিলেই ওরা তোমাকে মৃতদেহ দেখাবে। তুমি যে লুকিয়ে লুকিয়ে তোমার আব্বার ঘরে ঢুকে মৃতদেহ দেখেছো এবং যাকে তোমার আব্বার দেহ নয় বলে মনে করছো সে অন্য কারোর মৃতদেহ নয়, সে তোমার আব্বারই দেহ। তুমি এখন পিতৃশোকে খুবই কাতর, ভালো মন্দ বিবেচনা করার শক্তি এখন তোমার নেই কুলসুম।
তাছাড়া তুমি তোমার ভবিষ্যতের চিন্তাতেও জর্জরিত, তাই এখন তোমার মনে এরকম নানা চিন্তা দেখা দিচ্ছে। জেগে থেকেও তুমি যেন স্বপ্ন দেখছো, বুঝেছো? এই অবস্থা যে শুধুমাত্র তোমার হয়েছে তা নয়, মানুষ মাত্রই এমন হয়ে থাকে, এটাই স্বাভাবিক। একদিন না একদিন সকলকেই এই অবস্থা সহ্য করতে হয়, শুধু কাউকে বেশি আর কাউকে কমেই যা। তবে তুমি যখন আমার কাছে এসেছো, তখন যতদূর সাধ্য আমি তোমাকে সাহায্য করব। চলো, আমি তোমার সাথে যাচ্ছি। যদি এখনও ওরা তোমাকে তোমার আব্বার মৃতদেহ না দেখতে দেয়, তাহলে আমি যেমন করে পারি তোমাকে সেই মৃতদেহ দেখাবো। এমনি তো এখন সকাল হয়েছে, দিনের আলোয় তুমি নিশ্চয়ই সব কিছু ভালোভাবে দেখতে পাবে। তখনও যদি তোমার মনে হয় যে এটি তোমার আব্বার দেহ নয়, তখন যা করার এই যে আমি করব, তুমি চিন্তা করো না। দেখলাম আমার প্রস্তাবে কুলসাম সম্মত হলো। আমি তখন আমার কোচম্যানকে গাড়ি আনতে আদেশ দিলাম। সে আদেশ পাওয়া মাত্র গাড়ি এনে উপস্থিত করলো আমাদের সামনে। কুলসাম যে পালকিতে এসেছিল, সে পালকিতেই উঠল। তার পরিচারিকাকে আমি আমার গাড়িতে উঠিয়ে নিলাম। পালকি মানিকতলার দিকে চলল ধীরে ধীরে। আমার গাড়িও আস্তে আস্তে তার পিছন পিছন চলতে লাগলো। আমি ওই দাসীকে গাড়িতে উঠিয়ে নিয়েছিলাম, কারণ সে গওহর আলীর বাড়ির পুরনো কাজের লোক। শোকে দুঃখে জ্ঞান শূন্য হয়ে কুলসাম তার আব্বাকে চিনতে ভুল করলেও সেই মহিলাটি নিশ্চয়ই তাকে চিনতে পারবে। তাছাড়া আমার আরেকটি উদ্দেশ্যও ছিল। পালকি আস্তে আস্তে গিয়ে গওহর আলীর বাড়ির সামনে পৌঁছালো। কুলসামের পালকি বাড়ির ভেতরে প্রবেশ করল। আমি তাকে বলে দিলাম, যদি ওরা এখনও তোমার আব্বার মৃতদেহ তোমাকে দেখতে না দেয়, তাহলে আমাকে খবর দিও। আমি ভেতরে গিয়ে যা ব্যবস্থা করার তা করব। আপাতত আমি এখানে অপেক্ষা করছি, কেমন? কুলসামের পিছন পিছন সেই মহিলাকেও পাঠিয়ে দিলাম। তাকে বলে দিলাম যে সেও যেন কুলসামের সাথে গিয়ে সেই মৃতদেহ দেখে আসে। আমি সেই বাড়ির সামনে গাড়ির মধ্যেই বসে রইলাম। প্রায় আধ ঘন্টা পরে সেই মহিলাটি ফিরে এলো। তাকে জিজ্ঞাসা করায় সে বলল, হ্যাঁ, কি হলো ওখানে? আর বলবেন না ডাক্তার সাহেব, ভেতরে গিয়ে জানতে পারি সকালে যখন হোসেন খাঁ আর তার বোন বাড়িতে ফিরে আসে, তখন কুলসামকে সেখানে দেখতে না পেয়ে ওরা খুবই চিন্তায় পড়ে যায়। সে যে কোথায় গেছে তা বুঝতে না পেরে ওরা খুব অস্থির হয়ে উঠেছিল। গোটা বাড়ি এমনকি পাড়াতেও ওরা খোঁজ করে এসেছিল, কিন্তু কোথাও কোনো খবর না পেয়ে এখন কী করবে সেই ভেবে খুবই চিন্তিত হয়ে বসেছিল। সেই সময় আমরা সেখানে গিয়ে পৌঁছই। আমাদের দেখে ওরা যেন হাতে স্বর্গ পেল। খুবই আদর করে ওরা কুলসামকে বসালো আর জিজ্ঞাসা করলো, বেটি, তুমি আমাদের না বলে কোথায় চলে গিয়েছিলে? তোমার জন্য চিন্তায় চিন্তায় আমরা যে খুবই অস্থির হয়ে পড়েছিলাম। কুলসাম তখন বলল, যখন আপনারা আমাকে আমার আব্বার মৃতদেহ দেখতে দিলেনই না, আমি অন্য কোনো উপায় আর না পেয়ে সেই ডাক্তার সাহেবের কাছে গিয়েছিলাম। তিনি আপনাদের মতে মত দিয়েছিলেন বলে আপনারা আমার কথা শুনলেন না। সুতরাং তিনি যদি সম্মত হন, তাহলে তো আপনারা আমাকে আমার আব্বার দেহ দেখাতে বাধ্য হবেন। তার কথা শেষ হতে না হতেই ওরা বলল, তোমার ভালোর জন্যই আমরা এমন করেছিলাম বেটি। এর জন্য ডাক্তার সাহেবের কাছে যাবার কোনো প্রয়োজন ছিল না। তুমি শুধু শুধু আমাদের ভুল বুঝছো। আচ্ছা, যদি তুমি তোমার আব্বার মৃতদেহ দেখবার জন্য এতই অস্থির হয়ে থাকো, তাহলে চলো, এখনই তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। এই বলে তারা কুলসামকে নিয়ে উপরে উঠে যায়। আমিও ওদের পিছন পিছন যাই। যে ঘরে আমার মনিব শুতেন, দেখলাম তার দরজা তালা বন্ধ। হোসেন খাঁ চাবি খুলতে আমরা সবাই ঘরের মধ্যে ঢুকলাম। দেখলাম খাটের ওপর কেউ একজন শুয়ে আছে, তার সারাটা শরীর কাপড়ে ঢাকা। কুলসাম ব্যস্ত হয়ে সেই কাপড় সরিয়ে ফেলে। তখন আমরা সবাই সেই মৃতদেহ ভালো করে দেখতে পেলাম। মৃতদেহ দেখে সে যেন হতবুদ্ধি হয়ে গেল। তার হাত থেকে কাপড়টা পড়ে গেল। সে ঘরের চারদিকে একবার চাইল, আবার কাপড়টা উঠিয়ে সেই মৃতদেহের মুখ দেখল। তারপর আবার কাপড়টা পড়ে গেল। তখন দু হাত দিয়ে 2-3 বার চোখ মুছল সে, আর বারবার সেই মৃতদেহের দিকে দেখতে লাগলো। তারপর আর স্থির থাকতে না পেরে চিৎকার করে কাঁদতে লাগলো। আমিও তখন চাপতে না পেরে কেঁদে উঠি। বুঝলাম। আচ্ছা, এবার বলো তো, তুমি যে মৃতদেহ ওখানে দেখলে তা কার ছিল? আমার পুরাতন মনিব গওহর আলী সাহেবের মৃতদেহ। কুলসাম সে মৃতদেহ দেখে কি বলল? দেখে আর কি বলবে, ও তো প্রচণ্ড শোক পেয়েছে।
এখনো মেঝেতে লুটিয়ে আব্বা আব্বা করে কাঁদছে। সেই মহিলাটির কথা শুনে তখন বুঝলাম যে নিদারুণ শোকে কাতর হওয়ার কারণে কুলসাম ভুল করেছিল। এও ভাবলাম যখন কুলসামের সন্দেহ মিটে গেছে তখন এবার এই দেহ সৎকার হওয়া প্রয়োজন। এই বলে সেই মহিলাটিকে পাঠালাম হোসেন খাঁকে ডেকে আনার জন্য। হোসেন খাঁ এলে আমি তাকে বললাম, আপনারা মৃতদেহ সৎকারের জন্য এত দেরি করছেন কেন বলুন তো? উত্তরে সে বলল, ডাক্তার সাহেব, দেখছেন তো আমাদের বাড়িতে অন্য লোক বলতে আর কেউ নেই। রাতে দেহ নিয়ে যাওয়ার জন্য কোনো বন্দোবস্ত করে উঠতে পারিনি। আজ সকালে সব ঠিক করে এসেছি। এই পাড়ার মুসলমানদের খবর দিয়ে এসেছি, তারাই এলেন বলে। আর যা কিছু জিনিসপত্র প্রয়োজন হবে তাও সব জোগাড় করে এনেছি। ওনারা এলেই আমরা মৃতদেহ নিয়ে গিয়ে গোরস্থানে কবর দিয়ে আসব। সত্যি খানিকটা পরেই দেখতে দেখতে এক এক করে পাড়ার অনেকেই এসে সেখানে উপস্থিত হলো। আধ ঘন্টার মধ্যেই সেই মৃতদেহ প্রথমে ভালো কাপড় দিয়ে ঢেকে একটি খাটিয়ার ওপর তোলানো হলো। তারপর মানিকতলার কবরস্থানের দিকে তাকে নিয়ে যাওয়া হলো ধীরে ধীরে। এইসব দেখে আমি সেখান থেকে নিজের বাড়িতেই ফিরে এলাম। আসবার সময় সেই দাসীটিকে ডেকে আমার পকেট থেকে 2টি টাকা বার করে তাকে দিলাম আর বললাম, এই নাও, এই 2টো টাকা তুমি রাখো তোমার কাছে। আর দেখো কুলসামের যেন কোনো অযত্ন না হয়। যদি বুঝতে পারো তার কষ্ট হচ্ছে তাহলে আমার কাছে এসে আমাকে একবার খবর দিওখন। তুমি কুলসামের ঠিকমতো যত্ন করো, আমি তোমাকে উপযুক্ত পারিশ্রমিক দেব, অসুবিধা নেই। আর মাঝে মাঝে তুমি আমার বাড়ি এসে তার খবর দিয়ে যাওখন। আর তোমার বাড়ির ঠিকানাটা আমাকে একটু দিয়ে দাও, আমি নিজেও সময় পেলে তোমার বাড়িতে গিয়ে তার খবর নিয়ে আসবো, ঠিক আছে? এই বলে তার বাড়ির ঠিকানা আমার পকেটের নোট বইয়ে লিখে নিয়ে বাসায় ফিরে এলাম। সেদিন সেই শোকে স্তব্ধ কুলসামের সাথে আর আমার দেখা হলো না। ঘটনার আদ্যপান্ত শুনতে শুনতে আমি মনে মনে ভাবতে লাগলাম, পিতৃমাতৃহীন অপরিচিতা এই বালিকা ডাক্তারের কেউ নয়। এর আগে তিনি যে আর কখনো তাকে দেখেছিলেন তাও মনে হয় না। তবে কেন তিনি আজ এই মেয়েটার জন্য এত উদ্বিগ্ন, যাতে কুলসমের কোনো রকম কষ্ট না হয়, সেদিকে তার এত প্রখর দৃষ্টি কেন, কে জানে। যাকে, আমার আর তাতে কি যায় আসে, যে কাজে এসেছি তাই বরং করি। ডাক্তার বলতে লাগলেন, সেই মহিলাটিকে সব কথা বুঝিয়ে বলে আমি যথারীতি বাসায় ফিরে এলাম। কাজে মন দেওয়ার চেষ্টা করলাম বটে, কিন্তু দেখলাম আমার মন যেন আমার বশেই নেই। কেন যে এমন হচ্ছে তা বুঝতে পারলাম না। বেলা যখন 2 প্রহর তখন আমি আর থাকতে পারলাম না। সেই দাসীর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। সেখানে তার সাথে দেখাও হলো। তাকে কুলসামের কথা জিজ্ঞাসাও করলাম, তুমি কুলসামের খেয়াল ঠিকঠাক রাখছো তো? হ্যাঁ ডাক্তার সাহেব, আমি এখন তার দেখাশোনা করছি। আচ্ছা শোনো, যদি বোঝো যে সেখানে তার থাকতে কোনো রকম কষ্ট হচ্ছে তাহলে তাকে আমার বাড়িতে থাকবার জন্য একবার অনুরোধ করোখন। আমার বাড়িতে আমার বৃদ্ধা মা ছাড়া অপর কোনো স্ত্রীলোক নেই। কুলসামকে পেলে তিনি যথেষ্টই যত্নে রাখবেন। ঠিক আছে, আমি কুলসামকে আপনার কথা বলবো। ঠিক আছে, আমি সন্ধ্যার পর আসবখন। এই বলে তখনকার মতো সেখান থেকে চলে এলাম। আমার প্রস্তাবে কুলসাম সম্মত হবে কিনা তাই ভাবতে ভাবতেই গোটা দিন কাটিয়ে দিলাম আমি। কখন সন্ধে হবে, কখন গিয়ে কুলসামের মনের ভাব জানতে পারবো, এইসব যতই ভাবতে লাগলাম ততই যেন সময় দীর্ঘ মনে হতে লাগলো। সময় যেন আর কাটতেই চাইছিল না। সেদিন যেন অনেক দেরিতেই সন্ধে নামলো। সন্ধ্যের পর আবার সেই দাসীর বাড়িতে গেলাম আমি। তার কাছে শুনলাম সে আমার কথা মতো কুলসামকে সব বলেছিল বটে, কিন্তু সে তাতে সম্মত হয়নি। বরং বলেছে তার সৎ মা তাকে খুবই যত্ন করেছে এবং যাতে তার কোনো রকম কষ্ট না হয় সেই দিকেও লক্ষ্য রাখছে তিনি। তার কথা শুনে প্রথমে মনে একটু কষ্ট হলো বটে, কিন্তু তার কোনো অসুবিধা হচ্ছে না জেনে পরে আনন্দই হলো। এভাবে প্রায় 1টা সপ্তাহ কেটে গেল। এই সময়ের মধ্যে যখনই আমি কুলসামের খবর নিয়েছি তখনই জেনেছি যে সে সুখে আছে। আব্বার মৃত্যুতে প্রথমে তার কষ্ট হলেও স্নেহময়ী সৎ মায়ের আদরে সে সেই শোক অনেকটাই কাটিয়ে উঠেছে। কুলসামের এইটুকু খবর শুনেই আমার মন আনন্দিত হয়ে উঠত। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে সে সুখ আমার কপালে আর সইল না। কেন, কি হলো? আগে সেই কথাই বলছি।
কুলসামের আব্বার মৃত্যুর 10-12 দিন পর থেকেই সেই বাড়িতে ওই দাসীর যাওয়া বন্ধ হয়ে গেল। সামান্য একটা ছল করে হোসেন খাঁ সে বাড়ির দরজা তার জন্য বন্ধ করে দিল। সেই বাড়িতে যাতায়াত আছে এমন কোনো লোকের সন্ধান আমি ঠিক করে উঠতে পারলাম না। ফলে কুলসামের খবর জানবার আর কোনো উপায় আমার কাছে রইল না। এই সময় একদিন রাতে একটা খুব খারাপ স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে যায়। সে রাতে আর কোনোভাবেই আমার ঘুম আসে না। নানান রকম ভাবনা চিন্তায় আমার মাথায় জর্জরিত হয়ে গেছিল। সেই ভাবনার মধ্যে কুলসামের ভাবনাও এসে উপস্থিত হয়। সে এখন কেমন অবস্থায় রয়েছে, কোথায় আছে, তার সৎ মা কি এখনও তাকে সত্যি যত্ন করছে, হোসেন খাঁ কি সত্যিই তাকে মন দিয়ে স্নেহ করে নাকি অভিনয় করে, কিভাবে তাকে একবার দেখতে পাবো, কিভাবেই বা তার একটু খবর পাবো। না না না, ঠিক ভালো লাগছে না। আর এইসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। দিনের আলো ফুটতে আমি বিছানা ছেড়ে বাইরের ঘরে গিয়ে বসি। সেদিন কোনো কাজ করতেই আমার ভালো লাগছিল না। কিছুতেই আমার মনকে আমি স্থির করতে পারছিলাম না। কলকাতায় এসে অল্প দিনই হলো ডাক্তারি শুরু করেছি আমি। যেসব রোগী আমার চিকিৎসাধীনে আছে তাদের না দেখলেও তো নয়, কাজেই ইচ্ছা না হলেও আমাকে রোগী দেখতে বেরোতে হলো। যে 2-3টে রোগী ছিল তাদের দেখে সকাল 10টা নাগাদ ওই সার্কুলার রোড ধরে ফিরছি, এমন সময় দেখলাম ডাক্তার দ্বিজেন্দ্রনাথ নিজের গাড়িতে করে সেখান দিয়ে যাচ্ছেন। হঠাৎ চোখ পড়ল গাড়ির সামনের সিটে। দেখি সেই গাড়ির ভেতর দ্বিজেন্দ্রনাথ বাবুর সামনে বসে আছে হোসেন খাঁ। তাকে দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম, হোসেন খাঁ দ্বিজেন্দ্রনাথ বাবুকে কেন ডাকলো? আমি গওহরকে বাঁচাতে পারিনি বলেই কি আমাকে আর ডাকলো না? কিন্তু কার আবার কি হলো? এইসব ভাবতে ভাবতে আমি বাসায় ফিরে এলাম। এ বিষয়ে অনেক ভেবে অবশেষে আমি দ্বিজেন্দ্রনাথ বাবুর সাথে দেখা করব বলে মনস্থির করলাম। তার বাসা আমি জানতাম। সেদিনই বেলা 4টের সময় তার বাসায় গিয়ে উপস্থিত হলাম। দ্বিজেন্দ্রনাথ ও আমি একই বছর ডাক্তারি পাশ করে সরকারি হসপিটালে নিযুক্ত হই। আমি ছিলাম শাহাবাদ জেলায় আর দ্বিজেন্দ্রনাথ ছিলেন অযোধ্যায়। প্রায় একই সময় দুজনেই সরকারি ডাক্তারের পদ ছেড়ে স্বাধীনভাবে চিকিৎসা করার জন্য কলকাতায় আসি। আমি শিকদার বাগানে বাসা ভাড়া নিই আর তিনি নেন চোর বাগানে। বিকালে যখন তার বাসায় যাই তখন তিনি বাসায় ছিলেন না। আমি সেখানে অপেক্ষা করতে থাকি তার জন্য। প্রায় আধ ঘন্টা পরে তিনি বাসায় ফিরে আমাকে দেখে খুব খুশিই হন এবং অভ্যর্থনা করে তার কাছে বসান। তারপর এটা সেটা কথার পরে জিজ্ঞাসা করলেন, তা হঠাৎ এখানে কি মনে করে? আসলে অনেকদিন আপনার সাথে দেখা হয়নি, তাই এলাম। তাছাড়া একটু বিশেষ প্রয়োজনও আছে। এমন কি প্রয়োজন যে আপনাকে স্বয়ং আমার কাছে আসতে হলো? বলছি, আপনি আজ একজন মুসলমান যুবকের সাথে ওই সার্কুলার রোড দিয়ে যাচ্ছিলেন দেখলাম। হ্যাঁ, হোসেন খাঁ নামে একজনের সাথে তার বাড়িতে একটি রোগী দেখতে গিয়েছিলাম। হোসেন খাঁর বাড়িতে রোগী? সেখানে কার অসুখ করেছে? রোগীর কথা শুনে আপনি এত ব্যস্ত হয়ে উঠলেন কেন? না তা নয়, কিন্তু কার অসুখ করেছে কথা জিজ্ঞেস করবার একটি বিশেষ কারণ আছে। সেই বাড়ির অনেককেই আমি জানি। হোসেন খাঁর ভাগ্নি কুলসমের খুব অসুখ, তাকে দেখবার জন্যই আমাকে নিয়ে গিয়েছিলেন। দ্বিজেন্দ্রনাথের কথা শুনে আমি যেন কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলাম। তারপর অনেক কষ্টের মধ্যে নিজের মনকে একটু সংবরণ করে বললাম, কুলসামের অসুখ করেছে? তার কি রোগ হয়েছে দেখলেন আপনি? সে ভীষণ জ্বরে শয্যাশায়ী। বাজবার আশা নেই বললেই চলে। মনে হয় 2-1 দিনের মধ্যেই তার মৃত্যু হবে। সে কি? আচ্ছা, এই রোগ তার কতদিন হয়েছে বলে মনে হয়? যা দেখে বুঝলাম তাতে তো মনে হলো এ রোগ বেশ পুরনো। শুনলাম 2-3 বছর ধরে সে এই রোগে ভুগছে। না না, ও কুলসাম হতে পারে না, ও অন্য কোনো মেয়ে হবে। কুলসামকে আমি দিন 20 আগেই দেখেছি। সে সময় তার কোনো রকম রোগ ছিল না, সুস্থ সবল ছিল সে। কিন্তু এই মেয়ের নাম কুলসামি, গহর আলীর একমাত্র মেয়ে। এ কথা আমাকে হোসেন খাঁ স্পষ্ট করেই বলেছিল। দ্বিজেন্দ্রনাথের কথা শুনে আমি সব ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে দ্বিজেন্দ্রনাথকে বলি। হোসেন খাঁর আমার বাড়িতে আসা থেকে শুরু করে কুলসামের আমার বাড়িতে এসে বলা কথা এবং তারপর দাসীর কাছ থেকে শেষ যে কুলসামের খবর পাই সেই সব কথা তাকে জানাই। তিনি সব শুনে খুবই অবাক হন এবং বলেন, আগামীকাল সকালে যখন আমি আবার সেখানে যাব
তখন আমি নিশ্চয়ই জানার চেষ্টা করব যে এই রোগী কুলস্বামী নাকি অন্য কেউ। আপনি যদি আমাকে কোনোভাবে সেখানে নিয়ে যেতে পারেন, কোনো উপায় আমাকে যদি সেই রোগীকে দেখবার বন্দোবস্ত করে দিতে পারেন, তাহলে আমি অনায়াসেই বুঝতে পারবো ওই রোগী কুলসম কিনা। আচ্ছা, আমি নিশ্চয়ই সে চেষ্টা করব। বিজেন্দ্রনাথ বাবুর কথায় নিশ্চিন্ত হয়ে সেদিন আমি সেখান থেকে চলে আসি। পরদিন দুপুর 2টো নাগাদ আমি আবার তার সাথে দেখা করি। তখন তিনি বলেন, আমি খোঁজ করে হোসেনকা ও তার বোনের কাছ থেকে জানলাম যে বর্তমানে যে রোগী আমি চিকিৎসা করছি সে গহর আলীর একমাত্র কন্যা কুলস্বামী। আমি তাদের বললাম যে এই রোগ কঠিন রোগ, সুতরাং অপর একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে ওষুধপত্রের ব্যবস্থা করলেই ভালো হয়। এই প্রস্তাবে হোসেনকাও আমার কথায় প্রথমে সম্মত হয়েছিল, কিন্তু যখন আপনাকে ডেকে আনবার পরামর্শ দিলাম তখন সে মত পাল্টে ফেলল। মনে হলো আপনার উপর সে তেমন সন্তুষ্ট নয়। এই কথা শুনে আমি বাসায় ফিরে এলাম। নানা রকম ভাবনা হতে লাগলো। এই সময় যোগেন্দ্রবাবু আসেন। তিনি আমার খুবই কাছের বন্ধু। আমি সব কথা তাকে বলি। তিনি তখন আমাকে পুলিশের কাছে যাওয়ার কথা বলেন, কিন্তু আমি ঠিক রাজি হতে পারছিলাম না। তখনই তিনি আপনার কথা বললেন। আমি অবশ্য ভাবতে পারিনি যে আপনি সত্যি এখানে আসবেন। এখন আমার কাছে সব কথা তো আপনি শুনলেন, এবার অনুগ্রহ করে আপনি বিবেচনা করে দেখুন যে এর মধ্যে কোনো রকম রহস্য আছে কিনা। ডাক্তার ইমামুদ্দিনের কাছে সব কথা শুনে আমি আদ্যপান্ত ভালোভাবে পর্যালোচনা করতে লাগলাম। ঘটনার বিভিন্ন দিক নিয়ে দুজনের কথাবার্তা হচ্ছে, এমন সময় বেয়ারা একটা চিঠি নিয়ে এসে ডাক্তার সাহেবকে দিয়ে জানালো একটা লোক এসে এই চিঠি তাকে দিতে বলে গেল। চিঠিটা হাতে নিয়ে পড়তে পড়তে ইমামুদ্দিন সাহেব যেন হতবুদ্ধি হয়ে গেলেন। তার কথা বন্ধ হয়ে গেল। চিঠিটা তার হাত থেকে সেখানেই পড়ে গেল। একটা চিঠি পড়ে ডাক্তারের এমন অবস্থা দেখে তাতে কি লেখা আছে তা জানার জন্য আমার কৌতূহল হলো। চিঠিটা তখন সেখান থেকে উঠিয়ে নিয়ে আমি পড়তে শুরু করলাম। তাতে লেখা ছিল, প্রিয় ইমামুদ্দিন, কুলস্বামীর অবস্থা জানবার জন্য তুমি খুবই ব্যগ্র ছিলে বলে এই নিদারুণ সংবাদটি তোমাকে জানাতে বাধ্য হলাম। 1 ঘন্টা হলো আমার চিকিৎসাধীনা কুলস্বামীকে দেখতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি সে আর বেঁচে নেই। আমি তার মৃতদেহ দেখেছি। আমার মনে হলো আমার যাওয়ার কিছুক্ষণ আগেই সে ইহজীবন ত্যাগ করেছে। ইতি তোমার বন্ধু দ্বিজেন্দ্রনাথ। এই চিঠি পাঠ করে ইমামুদ্দিনের এমন অবস্থা হওয়ারই কথা। তিনি যাকে ভালোবাসেন, যার জন্য তার মন সবসময় অস্থির হয়ে থাকে, যার কোনো অমঙ্গলের কথা মনে এলেও তিনি অস্থির হয়ে ওঠেন, তার মৃত্যু সংবাদে তিনি কি স্থির থাকতে পারেন? ইতিমধ্যে আমি ইমামুদ্দিন সাহেবের কাছে যা শুনেছি তাতে বেশ অবাক হয়েছিলাম। তার উপরে চিঠি পড়ে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। সেই সাথে আমার মনে একরকম সন্দেহ এসে দানা বাঁধল। তবু আমি নিজের মনের ভাব গোপন করে ইমামুদ্দিনকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, আচ্ছা, এই চিঠি পড়ে আপনি এত অস্থির হচ্ছেন কেন? যাকে আপনি কয়েকদিন আগে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখেছেন, সে এই কদিনের সামান্য জ্বরে হঠাৎ মারা যাবে, তা কি করে সম্ভব? দ্বিজেন্দ্রনাথের নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। তিনি অন্য কারো চিকিৎসা করে তাকেই হয়তো কুলসম বলে ধরে নিয়েছেন। তাছাড়া তিনি এর আগে কখনো কুলসমকে দেখেননি। আপনি এত অধীর হবেন না। আমি একজন পুলিশ আধিকারিক। আমার যেখানে সন্দেহ হবে সেখানে গিয়ে দেখবার সম্পূর্ণ অধিকার আমার আছে। আপনি চলুন আমার সঙ্গে, আমরা এখনই সেখানে যাব। যাতে আপনি সচক্ষে তার মৃতদেহ দেখতে পারেন তার ব্যবস্থা আমি করব। তাহলেই তো আমাদের চক্ষুকর্ণের বিবাদ মিটে যায়। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন, এখন আর কোনোভাবেই দেরি করা উচিত হবে না। আমার কথা শুনে ডাক্তার তাড়াতাড়ি গাড়ি বের করার আদেশ দিলেন। দেখতে দেখতে গাড়ি এসে উপস্থিত হলো। বেয়ারাটিকেও সঙ্গে নিয়ে সেই গাড়িতেই আমরা দুজন কুলসমের বাড়ির দিকে যাত্রা করলাম। বাড়ির একটু দূরে গাড়ি ও বেয়ারাকে রেখে আমরা দুজনে সেই বাড়ির মধ্যে প্রবেশ করলাম। তারপর নিজেদের অন্ধকারের মধ্যে লুকিয়ে আমরা ভেতরে ঢুকে এলাম। কেউ দেখতে পেল না আমাদের, কাজেই কেউ বাধাও দিতে এলো না। নিঃশব্দে আমরা অন্দরমহলের মধ্যে ঢুকলাম। অন্ধকারে পুরনো ভাঙা সিঁড়ি দিয়ে
আমরা আস্তে আস্তে ওপরে উঠলাম। তখনও পর্যন্ত কোনো জনপ্রাণীর সাড়া শব্দ নেই। ডাক্তার সাহেব যে ঘরে আগেরবার গহ্বরের মৃতদেহ দেখে এসেছিলেন সেই ঘরের কাছে গিয়ে উপস্থিত হলাম আমরা। দেখলাম বাইরে থেকে ঘরের দরজা তালা বন্ধ। পুরনো দরজার ফাঁক দিয়ে দেখলাম খাটের ওপর কাপড় ঢাকা দিয়ে একজন শুয়ে আছে। ঘরে আর কোনো লোক নেই। এই অবস্থা দেখে আমি আর দেরি করতে পারলাম না। হাতের চাপে নিঃশব্দে তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করলাম। ইমামুদ্দিন তাড়াতাড়ি গিয়ে সেই কাপড় সরিয়ে দেখলেন সেটা একটা মেয়ের মৃতদেহ। তখন তার মনের অবস্থা কেমন ছিল তা বোঝা সহজ নয়। তবে তিনি সেই মৃতদেহ দেখলেন, কিন্তু নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলেন না। তাই প্রদীপটা কাছে এনে আবার ভালো করে দেখলেন। তারপর বললেন, এতক্ষণ পরে আমার মনটা যেন একটু শান্ত হলো। এই কুলসামের মৃতদেহ নয়, এটা তার মুখ হতেই পারে না। কিন্তু কিন্তু আমার কুলসাম তাহলে কোথায়? তার কোনো বিপদ হয়নি তো? এটা যে কুলসমের মৃতদেহ নয় তা শুনে আমিও খুশি হলাম, কিন্তু একই সাথে চিন্তাও হলো। আমি ইমামুদ্দিনকে স্থির হতে বললাম, আপনি শান্ত হন। এখন গোলযোগ করলে কুলসম, হোসেন খাঁ আর তার বোন কারোরই সন্ধান পাওয়া যাবে না। তারা যদি কোনো কুকর্মে লিপ্ত থাকে তাহলে আমাদের আসার কথা জানতে পারলেই তারা পালিয়ে যাবে। তাতে আপনারও মনোবাঞ্ছা পূর্ণ হবে না, আর এই অদ্ভুত রহস্য চিরদিন রহস্যই থেকে যাবে। মৃতদেহটা কুলসমের নয় দেখে ইমামুদ্দিন কিছুটা শান্ত হলো, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তিনি তার খোঁজ পাচ্ছেন বা নিজের চোখে দেখতে পাচ্ছেন ততক্ষণ তিনি স্বাভাবিকভাবেই পুরোপুরি স্থির হতে পারছিলেন না। তাছাড়া এইসব ঘটনা স্বচক্ষে দেখে আমিও খুব অবাক হয়ে গিয়েছিলাম। তখন কুলসমের অনুসন্ধান করাই আমাদের সর্বপ্রথম কাজ বলে মনে হলো। তারপর হোসেন খাঁ আর ওই মহিলাকে খুঁজে বের করতে হবে। যে ঘরে মৃতদেহ রাখা ছিল সেই ঘরের প্রদীপটা নিভিয়ে দিয়ে আমরা কিছুক্ষণ চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলাম, সেই নিস্তব্ধ রাতের অন্ধকার ভঙ্গ করে যদি কোনো রকম শব্দ আমাদের কানে আসে সেই ভেবে। কিন্তু সেরকম কিছুই হলো না। বাড়ির মধ্যে থেকে কোনো রকম শব্দ পাওয়া গেল না। তখন আস্তে আস্তে সেই ঘর থেকে বেরিয়ে এলাম আমরা। ঘরের সামনে অথচ একটু দূরের বারান্দায় দুজনে গিয়ে দাঁড়ালাম। সে সময় মনে হলো বাড়ির কাছে বাগানের মধ্যে যে পুকুর ছিল সেদিক থেকে একটা অস্পষ্ট শব্দ আসছে। তবে ঠিক কিসের শব্দ সেটা এত দূর থেকে বোঝা যাচ্ছিল না। সেই শব্দ শুনে আমরা দুজনে ধীরে ধীরে সেই ভাঙা বাড়ির সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। এবারেও অন্য কারো সঙ্গে আমাদের দেখা হলো না। নিচে নেমে আমরা চললাম সেই পুকুরের দিকে। যতই পুকুরের কাছে যেতে লাগলাম সেই শব্দটা ততই যেন কাছে আসতে লাগলো। শব্দ লক্ষ্য করে নিঃশব্দে আমরা এগিয়ে গেলাম। এমন কাজের অভিজ্ঞতা ইমামুদ্দিনেরও আগে কখনো হয়নি, কিন্তু তার প্রেম আসন্ন বিপদের দুর্ভাবনা থেকে তার মনকে দূরে রেখেছিল। তিনি আমাকে অনুসরণ করে আসছিলেন। অবশ্য আমার জন্য এই নৈশ অভিযান নতুন নয়। এর থেকেও অনেক বিপদসংকুল স্থানে আমি কতবার যে এভাবে এসেছি তার ঠিক নেই। এভাবেই সাহসে ভর করে কত আসামিকে যে ধরেছি তার সম্পূর্ণ তালিকা আমার নিজের কাছেই আছে কিনা সন্দেহ। ক্রমে আমরা সেই শব্দের কাছাকাছি পৌঁছলাম। একটা আম গাছের পেছনে লুকিয়ে দাঁড়ালাম প্রথমে। যদিও রাতের অন্ধকার তখন ভালোই আছে, তবুও বেশ বুঝতে পারলাম আম গাছের একটু দূরে এক ব্যক্তি এক মনে মাটি খুঁড়ছে। তার যেন কোনো দিকে লক্ষ্যই নেই, কোনো দিকে দৃষ্টি নেই। এক মনে কোদাল হাতে সে একটা গভীর গর্ত খুঁড়ে চলেছে। আমরা দুজনেই এই দৃশ্য দেখে খুব অবাক হলাম। মনে মনে একটু ভয়ও হলো, নিঃশ্বাসও ঘন ঘন পড়তে লাগলো। তখন আর কোনো কথা না বলে, অন্য কোনো বিষয় না ভেবে দুজনেই সেই আম গাছের আড়াল থেকে বেরিয়ে তাড়াতাড়ি সেই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে চেপে ধরলাম।
সে নিজের হাতের কোদাল দিয়ে আমাদের মারার চেষ্টা করতে লাগলো, কিন্তু যখন তা পারল না তখন আমাদের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু সে একা, আমরা দুজন। তাছাড়া মাটি খুঁড়তে খুঁড়তে সে ক্লান্ত হয়ে পড়েছিল, সুতরাং তার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হলো। সে আমাদের হাতে বন্দী হলো। আমরা দুজনে মিলে তাকে বেঁধে ফেললাম। কোন অপরাধে তাকে বন্দি করা হলো তাই নিয়ে তখন আমরা ভাবলাম না। তাকে ভালোভাবে বেঁধে আমি পকেট থেকে দেশলাই বের করে জ্বাললাম। সেই আলোয় ইমামুদ্দিন তাকে দেখলেন এবং চিনতে পারলেন। হ্যাঁ, এই যে হোসেন খাঁ। এবার আমাদের চোখ পড়ল খোঁড়া জায়গাটার দিকে। সেখানটা দেখে মনে হলো কোনো ব্যক্তিকে কবর দেওয়ার জন্য সেটা প্রস্তুত করা হয়েছে। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, কুলসমকে কোথায় ধরে রেখেছো বলো? সে তো মরে গেছে। না, সে মরেনি। ওপরের ঘরে কাপড় ঢাকা দিয়ে যে মৃতদেহ আছে তা কুলসমের নয়। আমার এই কথা শুনে হোসেন খাঁ চুপ করে রইল। তারপর দুজনে তাকে অনেক কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু হোসেন খাঁর মুখ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। সে গম্ভীর হয়ে নিজের মুখ বন্ধ করে রাখল। যখন দেখলাম তার কাছ থেকে আর কোনো কথাই জানবার উপায় নেই, অথচ চিৎকার করে সে আমাদের পরিকল্পনা বানচাল করে দিতে পারে, তখন ভালোভাবে কাপড় দিয়ে তার মুখ বেঁধে দিলাম, যাতে কথা বলবার বা চিৎকার করার উপায় না থাকে। তারপর তাকে নিয়ে আমরা দুজন সেই বাগান থেকে বাড়ির মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে এলাম। যেখানে আমাদের গাড়ি ছিল সেখানে উপস্থিত হয়ে বাঁধা অবস্থাতেই তাকে গাড়ির মধ্যে ঢুকিয়ে দিলাম, যাতে সে গাড়ি থেকে পালাতে না পারে। কোচম্যান আর বেয়ারাকে তার দিকে লক্ষ্য রাখতে বলে আমরা চলে এলাম। এরপর আমরা দুজনে আবার সেই বাড়ির মধ্যে প্রবেশ করলাম, তবে এবার আর নিঃশব্দে নয়। ইমামুদ্দিনের গাড়িতে যে দুটো লণ্ঠন জ্বলছিল তার একটা খুলে নিয়ে এসেছি আমরা। সেই আলোর সাহায্যে আমরা এবার বাড়ির মধ্যে চারিদিক দেখতে লাগলাম। এবার আমাদের জুতোর খটমট শব্দে সেই রাতের নিস্তব্ধতা ভঙ্গ হলো। পুরনো বাড়ির প্রতিটা ঘরে, প্রতিটা দেওয়ালে, প্রতিটা গাছে সেই শব্দ যেন প্রতিধ্বনিত হতে লাগলো। এই সময় একজন মহিলা ভেতর থেকে প্রদীপ হাতে খুব ভয় পেয়ে বেরিয়ে এলেন। মনে হলো অসময়ে আমাদের এখানে আসার শব্দ পেয়ে তিনি এভাবে বেরিয়ে এসেছেন। একেও দেখা মাত্রই ইমামুদ্দিন চিনতে পারলেন। বললেন, ইনি হোসেন খাঁর বোন, যাকে গওহর আলীর স্ত্রী বলে আমার কাছে পরিচয় দেওয়া হয়েছিল। ইমামুদ্দিনের এই কথা শোনা মাত্র তাড়াতাড়ি আমি সেদিকে এগিয়ে গেলাম। ইমামুদ্দিনও আমার পেছন পেছন এলেন। সে মহিলাটির কাছে যাওয়া মাত্র একটা চড়া গন্ধ আমার নাকে প্রবেশ করল। ইমামুদ্দিন যদিও সেটা সহ্য করতে পারলেন, কিন্তু আমার পক্ষে তার নিতান্তই অসহ্য হয়ে উঠল। আমার মাথা ঘুরতে লাগলো। সেখানে দাঁড়িয়ে থাকার অবস্থাও আর রইল না আমার। আমি যখন সেখানে বসবার উপক্রম করছি তখন ইমামুদ্দিন দেখলেন সেই মহিলার হাতে একটা রুমাল, এবং সেই গন্ধ ওই রুমাল থেকেই যে বের হচ্ছে তা তিনি বুঝলেন। তিনি কোনো কথা না বলে তার হাত থেকে সেই রুমালটি কেড়ে নিয়ে বললেন, প্রিয়নাথ বাবু, এই রুমালে ক্লোরোফর্ম আছে, যা দিয়ে অজ্ঞান করা যায়। এই বিষাক্ত গন্ধই আমাদের নাকে প্রবেশ করেছে। ইমামুদ্দিনের কথা শোনা মাত্র মহিলাটি সেখান থেকে পালানোর চেষ্টা করল, কিন্তু তার চেষ্টা বিফল হলো। আমরা তাকে ধরে কাপড় দিয়ে ভালো করে বাঁধলাম। তারপর যে ঘর থেকে সে বেরিয়ে এসেছিল সেই ঘরের মধ্যে আমি প্রবেশ করলাম। হাতের লণ্ঠনের আলোয় এবং ওই মহিলার হাতে যে প্রদীপ ছিল সেই আলোয় দেখতে পেলাম ঘরের মধ্যে মাটির ওপর একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আরও দেখলাম সেখানে একটা ছোট শিশি রাখা। এই অবস্থা দেখেই আমি বুঝতে পারলাম মেয়েটি কে। তখনই আমি ইমামুদ্দিনকে ডাকলাম। আমার ডাক শোনা মাত্রই তিনি ঘরে এসে ঢুকলেন। মেয়েটাকে দেখে কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গেলেন। তার চোখ মুখ শুকনো হয়ে গেল,
প্রায় 10 মিনিট পর তাঁর যেন চৈতন্য হলো। তিনি চিৎকার করে ডেকে উঠলেন, কুলসাম, কুলসাম! তার এই হৃদয় বিদারক ডাক শুনে আমার প্রাণও কেঁদে উঠল। তখন ওকে সান্ত্বনা দেবার জন্য বললাম, ডাক্তার, এখন তোমার এমন অস্থির হলে কি করে চলবে বলো তো? ওর শরীরে যে প্রাণ নেই তা কে বলতে পারে? ওই ক্লোরোফর্মের গন্ধেই ও নিশ্চয়ই অজ্ঞান হয়ে গেছে, কিন্তু ওর জ্ঞান যে আর ফিরে আসবে না তেমন তো নাও হতে পারে। তুমি তো ডাক্তার, এসব বিষয়ে তোমার জ্ঞান তো অনেক বেশি। তুমি এখন এমন অস্থির হয়ে পড়লে কি করে হবে বলো তো? একবার ভাবো, যদি এর বাঁচার আশা থাকে তাহলে তুমি এভাবে কি এর প্রাণ ফেরাতে পারবে? যদিও এর জ্ঞান একেবারেই নেই, কিন্তু আমার মনে হয় এখনও এর মৃত্যু হয়নি। সেভাবে চেষ্টা করলে তুমি এখনও এর প্রাণ রক্ষা করতে পারো। আমার কথা শুনে ইমামুদ্দিন একটু যেন শান্ত হলেন। তার নাড়ি পরীক্ষা করে দেখলেন আমি যা বলেছিলাম সেটাই ঠিক। কুলসম যদিও একেবারেই অচেতন, কিন্তু তার প্রাণবায়ু এখনো বের হয়ে যায়নি। চেষ্টা করলে এখনো তাকে বাঁচানো সম্ভব। তাই কাল বিলম্ব করা উচিত নয় বিবেচনা করে দুজনে মিলে তাকে ধরে বাড়ির বাইরে নিয়ে গেলাম। সেই মহিলাটি বাঁধা অবস্থাতে সেখানেই পড়ে রইল। ডাক্তারের গাড়ির মধ্যে থেকে হোসেনকে বের করে কুলসমকে সেই গাড়িতে তুলে ইমামুদ্দিন সেখান থেকে চলে গেলেন। আমি ইমামুদ্দিনের সেই বেয়ারাকে দিয়ে দুজন পুলিশ পেয়াদাকে ডেকে আনালাম। তারপর ওদের একজনের সাহায্যে নিকটবর্তী থানায় খবর পাঠিয়ে দিলাম। খবর পাওয়া মাত্রই সেই থানার ইন্সপেক্টর আমায় সাহায্য করবার জন্য এলেন। ইন্সপেক্টর সাহেবকে সব ঘটনা বিস্তারিত বললাম। তিনি সব শুনলেন এবং হোসেন খাঁ ও তার বোনকে সেই রাতের জন্য থানায় নিয়ে গিয়ে কয়েদ করে রাখলেন। ওপরের ঘরে যে মৃতদেহ ছিল সেখানেও পাহারা বসানো হলো। আমি সেখানেই বসে রইলাম। রাত কেটে সকাল হলো। সূর্য উঠলে সকলে মিলে বাড়িতে খানা তল্লাশি আরম্ভ করলাম, কিন্তু আমাদের কাজে লাগে এমন কোনো জিনিসই পাওয়া গেল না। তবে হোসেন খাঁ যেখানে মাটি খুঁড়ছিল তার কাছেই একটা জায়গা দেখে মনে হলো সেখানকার মাটিও কিছুদিনের মধ্যেই খোঁড়া হয়েছে। সেই জায়গাটা খুঁড়ে চুনে ঢাকা একটা মৃতদেহ পাওয়া গেল। চুনে ঢাকা থাকায় সেই মৃতদেহ এত তাড়াতাড়ি পচে গিয়েছিল যে সেটা কার মৃতদেহ তা কিছুতেই বোঝা গেল না। ওদিকে ওপরের ঘরে যে মেয়েটার মৃতদেহ ছিল পরীক্ষা করে জানা গেল তার স্বাভাবিক মৃত্যুই হয়েছে। সেটা কার মৃতদেহ জিজ্ঞেস করায় হোসেন বা সেই মহিলা কেউ কোনো উত্তর দিল না। এদিকে সেই রাতে অচেতন কুলসমকে ইমামুদ্দিন নিজের বাড়ি নিয়ে যান। তারপর দ্বিজেন্দ্রনাথ এবং অপর 3-4 জন ডাক্তারকে ডেকে তাদের হাতে চিকিৎসার ভার অর্পণ করেন। তিনি নিজেও প্রাণপণে কুলসমের শুশ্রূষা করতে থাকেন। এইভাবে সমস্ত রাত কেটে যায়। তারপর রোগীকে একটু সুস্থ মনে হয়। ধীরে ধীরে তার শরীর থেকে সেই বিষের নেশা দূর হয়। দেহে প্রাণের সঞ্চার দেখা যায়। রোগী চোখ মেলে তাকালে এতক্ষণ পরে সকলের মুখে হাসি ফুটে ওঠে। আর কোনো ভয় নেই দেখে সকলে একটু বিশ্রাম নেওয়ার জন্য বৈঠকখানায় এসে বসেন। কিন্তু ইমামুদ্দিন কুলসমকে ছেড়ে যান না। তিনি তার পাশেই বসে থাকেন। তারপর রোগীর অস্ফুট স্বর শোনা যায়, হে আল্লাহ, আমাকে এত যন্ত্রণা কেন দিচ্ছ? যাকে আমি কখনো পাবো না, একবারের জন্য যাকে চোখের দেখাও দেখে নিজের মনকে শান্ত করতে পারবো না, তার এমন মনোহর প্রেমময় মূর্তি আমার সামনে রেখে আর কেন আমাকে কষ্ট দিচ্ছ? এই অন্ধকার নির্জন স্থানে আমাকে যে অনশনে মরতে হচ্ছে, তিনি কি এ কথা জানতে পারবেন? যিনি আমার খবর পাওয়ার জন্য ব্যস্ত থাকতেন, তিনি সেই সময় জানতে পেরেছিলেন যে আমার সৎ মা আমাকে খুব আদর যত্ন করছে। তিনি কেমন করে আমার এই শোচনীয় অবস্থার কথা বুঝতে পারবেন?
স্বপ্ন যেন ভেঙে যায়। এই মূর্তিকে আমার সামনে থেকে সরিয়ে দাও। আমি যা সহ্য করতে পারছি না, আমি আর পারছি না। কুলসাম, কুলসাম, শান্ত হও। তুমি এখন আর তোমার সেই পিশাচি সৎ মার কাছে নেই, তুমি আমার বাড়িতে আছো। তুমি যা দেখছো তা স্বপ্ন নয়, স্বপ্ন দেখা আমার প্রতিমূর্তি নয়। প্রকৃতই তুমি আমার সামনে শুয়ে আছো। তোমার সমস্ত বিপদের আশঙ্কা দূর হয়েছে, চিন্তা করো না। আর তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছো। আর কোনো ভয় নেই, বিশ্বাস করো, আর কোনো ভয় নেই। এটা এটা স্বপ্ন নয়। যাকে আমি আল্লাহর দূত বলে জেনেছি, তিনি সত্যি আমার সামনে বসে আছেন। এর 2-1 দিন পর কুলসম পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। ওদিকে হোসেন খাঁ আর তার বোন খুনের মোকদ্দমায় অভিযুক্ত হলো না বটে, কিন্তু বিষ প্রয়োগ করে কুলসমকে মারার চেষ্টা করেছিল বলে উভয়ের বিরুদ্ধেই মোকদ্দমা দায়ের করা হলো। তবে অনুসন্ধান করতে করতে ক্রমে আমি তাদের সম্বন্ধে যা জানতে পারি তা জেনে আমি স্তম্ভিত হয়ে যাই। তদন্তে জানা যায় হোসেন খাঁই সেই এলাহাবাদের খুনি মোকদ্দমার পলাতক আসামি ফজলে রহমান। যে উপায়ে গহর আলীকে সে হত্যা করেছে সেইভাবেই এলাহাবাদেও এক হত্যাকাণ্ড ঘটিয়ে তারা কলকাতায় পালিয়ে আসে। আর ওই মহিলাটি তার বোন নয়, তার রক্ষিতা। বিষ প্রয়োগের অপরাধে হামিদুন্নেসার 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ হয়। আর এলাহাবাদের এজলাসে হোসেন খাঁর বিচার হয়। সেখানে বিচারে তার মৃত্যুদণ্ডের আদেশ হয়। হোসেন খাঁর ফাঁসির আগের দিন এলাহাবাদ হাজতে আমি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। গওহর আলীর মৃত্যুর রহস্য নিয়ে তাকে জিজ্ঞেস করায় প্রথমে সে একটু ইতস্তত করে, অবশেষে বলে, এলাহাবাদে খুন করার পর ধরা পড়ার উপক্রম দেখে আমি আমার উপপত্নীর সাথে কলকাতায় পালিয়ে আসি। হঠাৎ করেই আমাদের সাথে আলাপ হয় গওহর আলীর। মিথ্যে বলে আমরা তার সাথে তার বাড়িতে যাই। তার সমস্ত বিষয় সম্পত্তি হাত করবার জন্য আমি হামিদানের সাথে তার বিয়ে দিই, যাতে হামিদান তার উত্তরাধিকারী হয়। সেই ব্যবস্থা করে গওহরকে খুন করার পরিকল্পনা করি। কিন্তু সেই মৃতদেহটা তাহলে কার? পথে একদিন একজন নিতান্ত দরিদ্র ও মৃতপ্রায় রোগীকে দেখতে পাই। তার কেউ নেই, থাকবার কোনো জায়গাও নেই। যত্ন করে তাকে গওহরের বাড়িতে নিয়ে যাই। সেই দিনই গওহরকে একটা ঘরে বন্ধ করে সেই জায়গায় ওই রোগীকে গওহর আলী বলে পরিচয় দিয়ে ইমামউদ্দিন ডাক্তারকে দিয়ে তার চিকিৎসা করাই। সে মরে গেলে গওহরকেও মেরে প্রকাশ্যে তার সৎকার করাই। যে রুগ্ন ব্যক্তিকে সেই বাড়িতে নিয়ে এসেছিলাম তার মৃতদেহ বাড়ির বাগানে পুকুর পাড়ে কবর দিই। ওদিকে কুলসম সুস্থ হওয়ার পর ইমামউদ্দিনের বাড়িতেই থাকতে লাগলো। সমস্ত গোলযোগ মিটে যাওয়ার পর সকলেই জানতে পারলেন যে ডাক্তার ইমামউদ্দিন বিবাহ সূত্রে আবদ্ধ হতে চলেছেন। কিন্তু এই বিবাহের পাত্রী যে কে তা প্রথমে অনেকেই জানতে পারলেন না। এই ঘটনার পর থেকে ইমামউদ্দিনের সাথে আমারও বেশ বন্ধুত্ব গড়ে উঠেছিল। আমি হিন্দু হলেও মুসলমানের বিয়েতে গিয়েছিলাম। বিয়ের সময় সবাই দেখতে পেলেন বিয়ের পাত্রী আমাদের পূর্ব পরিচিতা মাতৃপিতৃহীনা সেই কুলসম। শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্টে। আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সামনের সপ্তাহে আরও একটি গোয়েন্দা চরিত্রের পদার্পণ হতে চলেছে রোমাঞ্চ গাথায়। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রোমাঞ্চ গাথা। বন্ধ করুন চোখ, রোমাঞ্চ শুরু হোক।